ভয়ের আরেক নাম ভূত.com। আসসালামু আলাইকুম মেহবু ভাই, আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি আপনার স্টুডিওতে যেতে পারিনি, আমাকে মাফ করবেন। যেমনভাবে লেখা আছে আমি ঠিক সেরকমভাবেই বলবো। আমি একটা অফিসে জব করি, আর আমার ওইখান থেকে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। একদিন আমার সাথে এমন ঘটনা ঘটে যেটা আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি। চলো প্রথম থেকে বলি। জায়গাটার নাম হচ্ছে পর্বতপালা। সেখানে প্রায় আমি 5 বছর থেকে কাজ করতেছি। কিন্তু একদিন হঠাৎ অফিসে কি যেন জরুরি মিটিংয়ের জন্য আমাকে ডাকছে। আমি তাড়াহুড়ো করে সন্ধ্যা 7টার সময় বাড়ি আসার পথে আবারও ঘুরে ফিরে অফিস গেলাম। মিটিং শেষ করার পর রাত বাজে 10টা। তখন আমরা বাড়ি ফিরবো সবাই। তখন সবাই নিজের নিজের গাড়ি নিয়ে চলে গেল, আর আমার গাড়িটা আসে খারাপ হয়ে গেছে। আমি তখন ভাবতে লাগলাম, এত বড় জঙ্গল পেরিয়ে আমি বাড়ি কিভাবে যাব? আমার বাড়ি তো এখানে না। আমি প্রায় অফিস থেকে 10 কিলোমিটার দূরে একটা রুম ভাড়া করছি, সেই রুমে আমি থাকি। আমি তখন অফিসের ম্যানেজারকে বললাম যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আর এত বড় জঙ্গল পেরিয়ে রাতে একা যাওয়া সম্ভব নয়, তবু গাড়ি ছাড়া। তখন ম্যানেজার আমাকে বলল যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, আজকে আমি অফিসেই থাকবো। তখন আমি ভাবলাম যাই হোক, বাঁচা গেল। ম্যানেজারের কাছে গাড়ির চাবিটা নিয়ে আমি গাড়ি বের করে সিজা রওনা হলাম বাড়ির পথে। তখনই মাঝ জঙ্গলে এসে দেখি আমার গাড়িটা কে যেন পিছন থেকে টেনে ধরছে। আমার মনে হয় কিছু একটা লেগেছে গাড়ির চাকার সামনে, তাই গাড়িটা এগোচ্ছে না। তাই আমি নেমে দেখলাম, আরে গাড়ির চাকার সামনে তো কিছুই নেই, তো কে আমার গাড়িটা টেনে ধরলো? মনে মনে ভাবলাম যে এটা আমার মনের ভুল। তখন আমি আবারও গাড়িতে চেপে গাড়িটি স্টার্ট দিতে লাগলাম। হঠাৎ কেন জানি গাড়িটা স্টার্ট ধরছে না। আমি তখন ওইখানে কিছুক্ষণ বসেছিলাম আর ভাবলাম এত রাতে কে আসবে, কে আমাকে লিফট দিবে। তখন আমাকে মনে পড়লো যে আমি ম্যানেজারকে কল করি, তাকে ডেকে নেই, সে যদি আসে। ফোনটা পকেট থেকে বের করে দেখি ফোনের নেটওয়ার্ক নেই, টাওয়ার উড়ে গেছে। আরও কিছুটা অবাক হয়ে গেলাম আর ভাবতে লাগলাম এখানে আমি কোথায় ফেসে গেলাম, কে আমাকে এখন রক্ষা করবে? তখন আমি চুপচাপ গাড়িতে বসে পড়লাম। আরও চেষ্টা করতেছি যেন স্টার্টটা ধরে, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট ধরছে না। আমার সামনে কিছু একটা সাদা আলোর ছায়া দেখা যাইতেছে, অনেক লম্বা, এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আমার মনে আরও ভয় পেয়ে গেল। এই জঙ্গলের মাঝে এইরকম কাণ্ড যদি ঘটে আপনাদের সাথে, তাহলে কি হবে? আমি মনে সাহস নিয়ে তাকে বললাম, আরে তুমি কি আমার রাস্তা কেন আটকাচ্ছ? আমাকে ছেড়ে দাও। আর ওদিক থেকে আওয়াজ আসলো, আমি কে আমি নিজে জানি না, আমার কি হয়েছে আমি তবুও জানি না। আমি শুধু এটা জানি, অনেক দিন থেকে মানুষকে খাই না, আজকে আমি পেয়েছি, কোনো মতোই ছাড়বো না। তখন আমি বললাম, আমাকে ছেড়ে দে, আমার বাড়িতে 2টি বাচ্চা আছে, আমার বউ আছে, ওরা না খেয়ে মারা যাবে। আমি একা উপার্জন করি, আমাকে ছেড়ে দে, না হলে আমি মারা যাব। তখন ওই ছায়াটা আমাকে বলতেছে যে বাঁচার একটাই উপায় আছে, সেইটা যদি তুই করতে পারিস তাহলে তোকে আমি কোনো দিন কিছু করব না, আর যদি না করিস, আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাস, তাহলে মনে করিস এই অফিসে তোর চাকরি আর তোর জীবন দুটাই চলে যাবে। তখন আমি মনে সাহস নিয়ে বললাম, কী উপায় বলো, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোমার উপায়টা পূরণ করতে। তখন সে বলল, আমিও ওই অফিসে কাজ করতাম, আমারও একটা জীবন ছিল, কিন্তু আমার রাতে বাড়ি ফেরার সময় এইখান জায়গায় গাড়ি নষ্ট হয়ে যায়। তখন কয়েকটা ছেলে মেলে আমাকে ধরে মেরে ফেলে, আমার সব কিছু নিয়ে নেয়। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওই ছেলেগুলাকে এইখানে আনবে,
আর আমি ওদেরকে মজা দেখাবো। আমি বললাম, আরে আমি ওকে চিনব কি করে? ওই ছেলেগুলোকে আমি তো কাউকে জানি না, তোমাকে কে মারছে? তখন সে বলল, আমি ঠিকানা বলে দিতেছি, নাম বলে দিতেছি, বাকি কাজ তোমাকে করতে হবে। কি করে করবে সেটা আমি জানি না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। এখন আমাকে ছেড়ে দাও, আমি এখন বাড়ি চলে যাব। আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে আমার স্ত্রী আমাকে খাবার এনে দিল। কেন জানি আমার খাবারটা খাইতে ইচ্ছা করছে না। আমি বললাম, থাক, খাবো না, আমি অফিসে খেয়ে আসছি। আমার মনটা কেমন জানি করতেছে, আমার মনটা ভয় দিয়ে ভরে গেছে। রাত 10টা বাজতেছে, তবুও ঘুম আসে না। রাত 12টা বাজতেছে, তবুও ঘুম আসে না। শুধু ওই কথাটাই মনে পড়ছে। আমার সাথে এমন ঘটনা ঘটলো, আমি জীবনে ওটা ভাবতে পারিনি। আমি কোথায় পাবো ওই ছেলেগুলো? আর আমি একদিন অফিসে কাজ না করলে আমার বাড়িতে খাবার জোটে না। আমরা গরিব মানুষ। এখন আমি কাজ বাদ দিয়ে ওই ছেলেগুলোকে খুঁজতে বের হব। আমি কী করব বুঝতে পারছি না। একবার ভাবতেছি তান্ত্রিকের কাছে যাব, কিন্তু ও বলেছে ও যদি আবার আমাকে ধরে তাহলে আমার অফিসের চাকরিটা চলে যাবে। আর চাকরি যদি চলে যায় তাহলে আমার জীবন শেষ। আমাকে কিচ্ছু ভাল লাগতেছে না। সকাল হলো, আরও আমার স্ত্রী আমাকে নাস্তা এনে দিল। আমাকে বলছে, নাস্তা করে নাও। আমি বললাম, না, নাস্তা করব না। কেন জানি আমার মনটা শুধু ওই কথাটাই বলতেছে। না ইচ্ছা করছে খেতে, না পারছি ঘুমাতে। তখন আমি ম্যানেজারের গাড়িটা নিয়ে চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে কাজ বাজ করে ধরে, কিন্তু আজকে আর লেট করলাম না। আজকে ম্যানেজার বলল, তারাও মিটিং আছে। আমি বললাম, না, আজকে আমি মিটিং করব না। ম্যানেজার বলতেছি, এইরকম কেন করতেছো? মিটিং করতে হবে। আমি বললাম, না, আমার বাড়িতে অনেক জরুরি কাজ আছে। মিথ্যা কথা বলে ওইখান থেকে পালিয়ে আসলাম। বিকালে 3টার সময় পালিয়ে আসলাম আমি। এসে বাড়িতে বলল, স্ত্রী আমাকে খেতে দিল, বলছে খেয়ে নাও, সকালে নাস্তা করোনি। তবু আমি বললাম, না, অফিসে খেয়ে আসছি। আমার স্ত্রীও কেমন জানি করতেছে। তখন আমার আরও দেখে কেমন লাগতেছে, একটা মনে হচ্ছে যে কেউ আমার সাথে সাথে আসছে। আমার এই রকম ভয়াবহ চেহারা দেখে আমার স্ত্রী আমার পাশে এসে বসলো আর বলতেছে, কি হয়েছে গো তোমার? এইরকম চেহারা কেন? কালকে থেকে তোমার খাওয়া দাওয়া করনি। সকালে নাস্তা দিলাম, না, খাবে না বলছে। রাতে দিলাম, তবুও বলছে খাবে না। এখন বিকেলে 3টের সময় বাড়ি এসছো, খাবারটা খেয়ে নাও, আমাকে বলো তোমার কি হয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম, না, একে বলা যাবে না। আমার স্ত্রীকে যদি বলি তাহলে আরও অনেক ভয় পেয়ে যাবে, ও আমাকে অফিস যেতে দিবে না। আমি ওকে এমনি কিছু একটা বলে কেটে দিলাম। বলছি, না, কিছু হয়নি, আমার এমনি কেন জানি একটা কেমন লাগতেছে, মাথা ব্যথা করতেছি, তাই খেতে ইচ্ছা করছে না, তাই আমি এরকম করতেছি। ও বললো, আচ্ছা, আমি ডক্টরের কাছে গিয়ে ওর ওষুধ নিয়ে আনি, তুমি এখানে শুয়ে পড়ো। তখন আমি শুয়ে পড়লাম। সে ডক্টরের কাছে গেল এবং ওষুধও নিয়ে আসলো, এনে আমাকে দিল। বলছে, ভাত খেয়ে তারপর খাও। আমি 2 গাছ ভাত খেলাম, খেয়ে ওষুধটি খেয়ে নিলাম। আমার সত্যিও কেন জানি মাথা ব্যথা করতেছি। মনে হচ্ছিল যে আমার গাড়িতে করে কেউ একজন আসছে, কিন্তু আমি দেখতে পারিনি। এরকম কীরকমভাবে বলি যে ও আসছে। আমি মনে মনে ভাবলাম, না, ওই ছেলেগুলোর জীবন নষ্ট করা যাবে না। তারপরে আমি কোনো একটা তান্ত্রিকের কাছে যাই, গিয়ে এই সব কথা বলি, ছেলেগুলোর বেকার জীবন নষ্ট করে লাভ নেই। 2-3 দিন যাওয়ার পর আমি একটা তান্ত্রিকের খোঁজ পেলাম, কিন্তু তার বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূর, একদিনে যাওয়া আশা করা যাবে না। আমি প্রস্তুতি নিলাম যে 3-4 দিনের মধ্যে চলে যাব। আমি 2-3 দিনের মধ্যে রেডি হয়ে গেলাম, আর আমার সামানপাতিও রেডি করে নিলাম, ব্যাগের মধ্যে ভরিয়ে নিলাম। এবং আমি স্ত্রীকে বললাম যে আমার অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমি 3-4 দিন বাড়িতে আসবো না। আর ওকে বলা যাবে না যে আমি তান্ত্রিকের কাছে যাইতেছি, না হলে ও যেতে দিবে না। এইরকম করে আমার
ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ে চলে গেলাম তান্ত্রিকের বাড়ি। গিয়ে দিয়ে তান্ত্রিককে এইসব ঘটনা খুলে বললাম। তান্ত্রিক আমাকে বলল যে ও নাকি আগেও ওই ঘটনাটা শুনেছে, ওই কাজটা, ওই আত্মাটার কথা শুনেছে। আমি আবারও ভয় পেয়ে গেলাম। তান্ত্রিক বলল ও এই সে আত্মা না, ওকে মারতে অনেক তান্ত্রিক গিয়েছে কিন্তু কেউ ওকে শেষ করতে পারেনি। বাট ও আমাকে বলেছে যেতে, আমি অতটা গুরুত্ব দেইনি। ওকে মারতে গেলে অনেক কিছু যন্ত্রপাতি লাগবে, সেগুলো তোমাকে জোগাড় করতে হবে। তুমি কি পারবে? তখন আমি তাকে বললাম, হ্যাঁ আমি পারবো, কী কী লাগবে তুমি শুধু বলো। বলছে যে 1,00,000 টাকা লাগবে আর মরা মানুষের হাড্ডি লাগবে। আমি তাকে বললাম আমার কাছে তো এত টাকা নেই, কিন্তু আমি হাড্ডি জোগাড় করতে পারবো, কিছু কম সম করে আমার কাছ থেকে নেওয়া, আমি গরিব মানুষ। তখন সে বলল ঠিক আছে 50,000 টাকা দিও। আমি বললাম ঠিক আছে 50,000 টাকা দেব। এই সব কথা বলে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসে কয়েকটা ছেলেকে বললাম যে এরকম এরকম ঘটনা, তোমরা কি আমার সাথে যাবে? তখন ওরা বলল হ্যাঁ আমরা তোমার সাথে যাব, কিন্তু আমার বাড়িতে বললে যেতে দিবে না, কিছু একটা বলতে হবে। তখন ওরা তাদের বাড়িতে মিথ্যা কথা বলে আমার সাথে বেরিয়ে বলল মানুষের হাড্ডি আনতে, তবু আবার পায়ের হাড্ডি। কিন্তু এগুলো আমি কোথায় খুঁজে পাবো মানুষের পায়ের হাড্ডি? তাদের কাছে খোঁজ নিলাম, তারা বলছে যে শ্মশানে পাওয়া যায়। আমি ভাবলাম দিনের বেলা তো শ্মশানে যদি হাড্ডি আনতে যাই তাহলে মানুষ দেখে ফেলবে এবং আমাদেরকে তান্ত্রিক ভেবে মেরে ফেলবে, তাই আমাদেরকে রাতে যেতে হবে। আর রাতে তো তোমরা জানোই শ্মশানে কীরকম ভয়ঙ্কর হয়। 2-3 দিন যাওয়ার পর আমরা একটা শ্মশানের খোঁজ পেলাম, যেটার নাম নাকি পাল্লাপুর গ্রাম। সেই গ্রামে একটা বড় শ্মশান আছে আর আমাদেরকে রাতে যেতে হবে সেই শ্মশানে। তখন আমরা ভেবে নিলাম যে 4-5 দিনের মধ্যে চলে যাব। তখন একদিন আমরা ঠিক করে নিলাম যে আজকেই চলে যাব। আমরা আজকেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে, সেই মরা মানুষের হাড্ডি আনতে। কিন্তু কবরস্থানের সামনে গিয়ে অনেক ভয় লাগতেছে। একবার ভাবছি যাব না, কিন্তু আরেকবার যখন সেই কথাটা মনে পড়লো, সেই আত্মাটার কথাটা আর ওই ছেলেগুলোর জীবন নিয়ে, আমি বললাম না চলে যাব। তখন তাদেরকে সাহস দেখিয়ে টর্চ লাইট জ্বালিয়ে চলে গেলাম ভিতরে শুকনো পাতা আর পুরো কাঠের গন্ধ কীরকম আসতেছে, আর সেই শ্মশানের ভেতর কীরকম শিরশির করে হাওয়া আসছে। কিছু দূর যাওয়ার পর আমরা একটা কবর দেখতে পেলাম, যেই কবরটা মনে হচ্ছে যে 4-5 দিন হয়েছে। আমি ভাবলাম যে না, এই মরা মানুষটারে হাড্ডি দিতে হবে। তখন আমরা সেই কবরটার পাশে যেতে লাগলাম। আমার টর্চ লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গেল, আর জ্বলতেছে না, আর সামনে একটা কী যেন আলো দেখা যাইতেছে। তখন আমরা তাদের ওই আলোটার দিকে নজর দেইনি। আমি বললাম যে ওইটাকে কেউ দেখো না, ওটার দিকে কেউ নজর টজর দিও না, আমরা যেটা করতে আছি সেটা করব। তখন আমরা আবারও চেষ্টা করলাম টর্চ লাইটটা জ্বলানোর। টর্চ লাইটটা আবারও জ্বলে গেল। তখন আমি তাকে আমার হাতের অস্ত্রটা তাকে দিলাম, বললাম তুই কবরটা খোর। আর আমি চারপাশে দেখতেছি যে কোনো লোক ঠোক আসতেছে নাকি। তখন সে কবর খোঁড়া শুরু করে দিল। কবর খুঁড়তে খুঁড়তে সাদা কাপড়টা বেরিয়ে আসলো, আর সেটা দেখেও ভয় চিৎকার করে উঠল, বলছে যে পেয়ে গেছি। আমি বললাম ভাই চুপ, চিৎকার করিস না, মানুষ যদি জেনে যায় তাহলে আমাদেরকে বেঁচে রাখবে না। তখন ওই মরা মানুষের পায়ে কীরকম একটা গন্ধ আসতেছে, আমি বমি করতে লাগলাম সেই গন্ধ শুনে। তখন আমাকে ওরা ধরিয়ে মাস্ক পরে দিল। মাস্ক পরে দিয়ে ওরা মরা মানুষের পাটা কাটতে লাগলো। আমাকে দেখি অনেক খারাপ লাগতেছে, কিন্তু কী করার, করতেই হবে। ওরা কেটে নিয়ে যখনই কবরটা আবার মাটি দিয়ে কবরে ওইখান থেকে চলে যেতে লাগবে, তখনই কেউ একজন আমার একটা বন্ধুর পা টেনে ধরছে। সে তো ভয়ে চিৎকার করে ওঠে, বলে আমাকে বাঁচাও তোরা। তখন আমি বললাম কী হয়েছে তোর? তখন টর্চ লাইটটা ওর পায়ের দিকে দেখলাম যে কিছুই তো নেই, পাটা মাটির ভিতরে আস্তে আস্তে ঢুকে যেতেছে। তখন আমরা সবাই তাকে উপরের দিকে টানলাম, উপরের দিকে টেনে আনতে চেষ্টা করলাম, কিন্তু আমাদের শক্তি ওইখানে কাজ করতেছে না।
আমরা এত টানাটানি করছি কিন্তু তবুও ওকে একটা পাও বাইরে আনতে পারিনি। কেন জানি এরকম হয়েছে, আমাদের গাটা ছেড়ে দিতে ইচ্ছা করতেছে। অনেক টানাটানি করে আমরা কবরস্থানের বাইরে চলে আসি তাকে নিয়ে। বাইরে এসে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাড়ি গিয়ে এখন কথা হচ্ছে এই হাড্ডিটা কার বাড়িতে রাখবো এবং কোথায় রাখবো। আমি সাহস করে বললাম যে আরে ভয়ের পাস না তোরা, আমাকে দে, আমি বাড়ি নিয়ে যাব, আমার বাড়িতে রেখে দেব। কিন্তু তারা বলল সাবধানে রাখিস, যেন কেউ দেখতে না পায়, দেখলে সমস্যা হয়ে যাবে আবার। তখন আমি বললাম আরে তোরা টেনশন করিস না, আমার গোপন রুমে আমি রেখে দেব। তখন আমি সেটা নিয়ে বাড়ি চলে এসলাম। আমার গোপন রূপে আমি ওটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি আমার রুমে এসে স্ত্রী আমাকে খেতে দিল। তখন আমি খাবারটা খেয়ে শুয়ে পড়লাম। আমার কেন জানি ঘুম পাচ্ছে না। ওই কবরের কথাটা মনে পড়ছে আর ওই হাড্ডিটার কথাটা, যে হাড্ডিটা আমি এনে আমার গোপন রুমে রেখে দিয়েছি। এটা ভাবতে ভাবতে রাত 12টা বেজে যায়। তখনও আমার চোখে ঘুম নেই। মোবাইল বের করে মোবাইল দেখতেছিলাম। দেখতে দেখতে কখন যে শুয়ে পড়ছি আমি নিজেও বলতে পারি না। সকালে উঠে হাত পা ধুয়ে নাস্তা করে এসে দেখি সেই খবরের হাড্ডিটা আমার রুমে চলে আসছে। তখন আমি ভাবতে লাগলাম আরে এটা কী করে সম্ভব, আমি তো ওটা আমার গোপন রুমে রেখে আসলাম, কিন্তু ওটা এখানে কি করে আসলো। আর তখনই দেখি আমার স্ত্রীও আমার রুমে চলে আসছে। আর আমার রুমে এসে সে দেখতে পায় সেই হাড্ডিটা। সেটা দেখে চিৎকার করে উঠি আর বলে এটা কে আনছে। তখন আমার স্ত্রীকে সব কিছু কথা খুলে বললাম যে আমার সাথে এরকম ঘটনা হয়েছে। কিন্তু সে অনেক রেগে গিয়েছে আর বলছে এতগুলো ঘটনা ঘটছে, তুমি তবুও আমাকে একটা কথা বলোনি। আমি বলছিলাম যা হয়েছে যা হবার ছিল হয়ে গেছে, তুমি টেনশন করো না, এখন আর কিচ্ছু ভয় নেই। আর আমি তোমাকে এই জন্য বলিনি যে তুমি ভয় পাবে, কারণ তোমাকে যদি বলে ফেলি আগে, তুমি আমাকে এইগুলো কাজ করতে মানা করতে। আর আমি আল্লাহ না করা, আমি না হয়ে অন্য কোনো যে মানুষ হতো তাহলে আত্মাটা ওর সাথেও এরকম করতো। এখন আমার সাথে এরকম করেছে। আমি তান্ত্রিককে সব কিছু বলেছি, তান্ত্রিক আমাকে এইগুলো জিনিস আনতে বলেছে, আমি সব কিছু জিনিসও এনে ফেলছি। এখন তান্ত্রিকের কাছে নিয়ে যাব এই সব জিনিস, নিয়ে গিয়ে ওই আত্মাটির কাছে চলে গিয়ে আত্মাটিকে ধ্বংস করে দেব। তখন আমার স্ত্রী আমাকে বুঝিয়ে বলল দেখে শুনে এগুলো কাজ করো, অনেক ভয়ঙ্কর কাজ এগুলো। আমি তখন বললাম আরে তুমি টেনশন করো না, আমার বন্ধুরাও আমার সাথে আছে, কিচ্ছু হবে না। তখন তারপরের দিন আমার বন্ধুদেরকে বললাম চলো এখন তান্ত্রিকের বাড়ি যাব। এখন হাড্ডিটা বস্তার মধ্যে ভরে বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম তান্ত্রিকের বাড়ি। তান্ত্রিকের বাড়ি গিয়ে এইগুলো সব দেখালাম, বললাম এই যে আমি এনেছি 50,000 টাকা আর একটা কবরের মরা মানুষের হাড্ডি। তখনও বললো ঠিক আছে, আমার একটা রুম আছে, ওই রুমটা কেউ জানে না, তুমি চুপ করে গিয়ে সেই রুমের মধ্যে এইগুলো রেখে দিয়ে চলে আসো। আমি বললাম ঠিক আছে, বলো রুমটা কই। বলছে ওই যে মাটির ভেতর দিয়ে রাস্তাটা, ওইটা দিয়ে ঢুকে পড়ে সামনে একটু এগিয়ে দেখবে যে আমার রুমটা আছে। তখন আমি গেলাম, সেই রুমে গিয়ে দেখি কি গন্ধ, কত মানুষের হাড্ডি, কত কিছু জিনিস। আমি সেইগুলো জিনিস না দেখে আমার হাড্ডিটা রেখে দিয়ে চলে আসলাম তান্ত্রিকের কাছে। বলছে আজকে রাতে আমি এই হাড্ডিটা দিয়ে চেক করবো আত্মাটা কীরকম শক্তিশালী। আমি বললাম ঠিক আছে, রাত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে আছি। বলে ঠিক আছে তোমরা এখানে থাকো, আমি একটু ভিতরে যাই। তখন তান্ত্রিকটা ভিতরে গিয়ে একটা রুমে কেমন জানি বক বক করতেছে, কথা বলতেছে। আমি ওগুলোতে ধ্যান না দিয়ে আমার বন্ধুদের সাথে আড্ডা মারতেছি, ফোন বের করে ফোন দেখতেছিলাম। তখন আমার একটা বন্ধু বলে বন্ধু আমাকে কিন্তু অনেক ভয় লাগতেছে, আমাকে বাড়ি যেতে, আমি বাড়ি চলে যাই। আমি বললাম আরে দাঁড়া, একসাথে যাই সবাই, আজকে রাতটা থেকে কালকে সকালে আমরা সবাই চলে যাব। তখন রাত হলো, তান্ত্রিক হাড্ডিটা নিয়ে বসে টসে অনেক মন্ত্র পড়াপড়ি শুরু করলো। আমারও ভয় লাগতেছে, তান্ত্রিককে দেখে কীরকম জোরে জোরে চিৎকার করতেছে, ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে এরকম করতেছে। আমরা অন্য রুমে ফোন কাটতেছিলাম, আমরা বলছি ফোন কাটলে মনে হয় তো আমাদের ভয় লাগবে না।
তখন আমরা কয়টা বন্ধু মিলে অনেক মজা করতেছিলাম রুমের মধ্যে, খেলা করতেছি, ফোন কাটতেছি, আবারও অনেক কিছু গল্প করতেছিলাম। সেই আত্মাটির বিষয়ে কেউ গল্প করতেছি, সেই আত্মাটির সেই আত্মাটির মতো ভূতের মতো কেন যেন একটা আওয়াজ আসতেছে। তান্ত্রিকে আমার চুপ করে দেখি তান্ত্রিকের সামনায় কি যেন একটা সাদা সাদা আত্মার মতো প্রকৃত হয়েছে। সেই ওই আত্মাটার সাথে কথা বলতেছে, বলছে তুই কেন ওইখানে থাকিস। তখন ওই আত্মাটি সব কিছু বলল যে আমাকে এরকম করে মারছে, আমি ওই অফিসে জব করতাম, আমি ওদেরকে ছাড়বো না। তখন তান্ত্রিক তাদেরকে বলল যে তুই যদি এদেরকে না ছাড়িস তাহলে আমি তোকে বোতলে ভরতে বাধ্য হয়ে যাব, তুই এইখান থেকে চলে যা। তখন আত্মাটি বলল, না আমাকে বোতলে ভরাবেন না, আমাকে বোতলে ভরাবেন না, আমি চলে যাব। তখন তান্ত্রিক বলল ঠিক আছে। তখন সব কিছু নিভিয়ে দিল এবং আত্মাটিও চলে গেল। আত্মাটি যাওয়ার পথে তান্ত্রিক একটা কথা বলল যে তুই যে এইখান থেকে যাবি, কী প্রমাণ দিয়ে যাবি। তখন আত্মাটি বলতে চায় তান্ত্রিককে, তুমি বলো আমি কি প্রমাণ নিয়ে যাব। তখন তান্ত্রিক তাকে বলল যে আমার বাইরের উঠোনে একটা গাছ আছে, গাছটি তুমি ভেঙে দিয়ে চলে যাও। তখন আত্মাটি যাওয়ার পথে হঠাৎ করে গাছটি ভেঙে দিল, ভেঙে দিয়ে সে চলে গেল। তান্ত্রিক এখন আমার কাছে আসলো, সে বলছে খাবার খাও। আমরা খেলাম, খেয়ে ঠেয়ে তান্ত্রিক বলছে তোমার রক্ত মুখ তোমার সব কিছু ঠিক হয়ে গেছে, এখন আর কিচ্ছু ভয় নেই, সেই আত্মা তোমাকে কিচ্ছু করবে না। আর ওই ছেলেগুলোও বেঁচে গেছে যাদের জীবন নিতে চেয়েছে ও। তখন আমি বললাম এই যে আপনার 50,000 টাকা। তখন বললে 50,000 টাকা লাগবে না, আমি তোমাকে এমনিই বলছি এই কথাটা। তখন আমি মনে মনে মুচকি হাসি দিয়ে বললাম যাই হোক, টাকাটাও বেঁচে গেল, আমার অফিসের চাকরিও ঠিক হয়ে গেল। তারপরের দিন আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে স্ত্রীকে এইসব কথা বললাম। তখন স্ত্রী অনেক খুশি হয়ে বলছে এখন ঠিক আছে যাও। তখন আমি তারপরের দিন অফিসে গেলাম, অফিসে গিয়ে দেখলাম যে ম্যানেজার অনেক আমার উপর রেগে আছে, বলছে এতদিন থেকে কইছিলি। তখন আমি তাকে ম্যানেজারকে সব কিছু ঘটনা খুলে বললাম যে আমার সাথে সেদিন এরকম এরকম হয়েছে, তোমার গাড়ি নিয়ে গেছে তবুও আমার এরকম হয়েছে। তখন ম্যানেজারও আমাকে কিচ্ছু বলেনি, আর রাগ ঠাক না দেখিয়ে বলছে ঠিক আছে কাজ করো। তো বন্ধুরা, তোমাকে আমার গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাও। আর এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এখন দেখা যাক পরের ভিডিওতে।